ইউনিট 3-তে আজকে আমরা লাইব্রেরি ক্লাসিফিকেশন সম্বন্ধে আলোচনা করব। তো এখানে প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, ইট নেচার, পারপাস এন্ড ফাংশন। তো প্রথম আমরা বলবো যে বর্গীকরণ কাকে বলে। গুণভেদ বিচারে সাদৃশ্য ও বৈসাদৃশ্য অনুযায়ী বস্তুসমূহের বর্গ কিংবা দল নির্ণয় করে বর্গ বা দলগুলিকে একটা বিশেষ বিন্যাসে বিন্যস্ত করার জন্য যে মানসিক প্রক্রিয়া করা হয় তাকে বর্গীকরণ বলে। তাহলে গ্রন্থাগার বর্গীকরণ কাকে বলে? গ্রন্থাগার বর্গীকরণ বলতে গ্রন্থাগারে যে সমস্ত নথিপত্র থাকে সেই সমস্ত নথিপত্র সহজে খুঁজে পাওয়ার জন্য যে বিশেষ ধরনের মানসিক প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে গ্রন্থাগার বর্গীকরণ বলা হয়। এই গ্রন্থাগার বর্গীকরণের কাজকে সম্পন্ন করার জন্য আমরা বিভিন্ন শিডিউল ব্যবহার করে থাকি, যেমন সিসি, ডিডিসি, ইউডিসি, এলসি। এই শিডিউল সম্বন্ধে পরে বিস্তারিত আলোচনা করা হবে। এখন তারপরের প্রশ্ন, গ্রন্থাগারে বর্গীকরণের উদ্দেশ্যগুলি কি কি? তো আমরা গ্রন্থাগারে এই যে বর্গীকরণ করছি তার মূল উদ্দেশ্য কি? গ্রন্থাগারে সংগ্রহ নথিগুলিকে সাজিয়ে রাখা, যাতে সহজে পাঠকদের চাহিদা অনুযায়ী নথিটি সরবরাহ করা যায়। 2, গ্রন্থাগার সেলফ থেকে কোনো নথি ব্যবহার করার পর সহজেই পুনঃস্থাপন করা যায়। 3, নতুন গ্রন্থে প্রবেশ হলে সহজে সেলফিংয়ের কাজ সম্পন্ন করা যায়। 4, বর্গীকরণের সংখ্যার মাধ্যমে সহজে নথির অবস্থান নির্ণয় করা যায়। 5, এসআর রঙ্গনাথনের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সূত্রকে বাস্তবায়িত করা যায়। আর 6, একই বিষয়ের নথিগুলিকে একই স্থানে ক্রমানুসারে সাজিয়ে রাখার জন্য। তারপরের প্রশ্ন, গ্রন্থাগারে বর্গীকরণের কার্যাবলীগুলি কি কি? গ্রন্থাগার সংগ্রহের নথিগুলিকে সিস্টেমেটিক অর্ডারে সাজানো যায়, গ্রন্থের অবস্থান সহজে নির্ণয় করা যায়, একই বিষয়ের নথিগুলিকে একই স্থানে আনা সম্ভব হয়, পাঠকদের কম সময়ে প্রয়োজনীয় নথির যোগান দেওয়া যায়, নথি পুনঃস্থাপনে সহজেই করা যায়। গ্রন্থাগারে কোনো বিষয়ে কতগুলি গ্রন্থ আছে তা সহজেই নির্ধারণ করা যায়। তাহলে এখানে আমাদের কতগুলো টার্ম অটোমেটিক চলে আসে। যেমন আমাদের একটা টার্ম আসে যে বর্গ ও দল কি? আমরা বর্গ কাকে বলবো আর দল কাকে বলবো? বর্গ এবং দল সম্বন্ধে আমাদের একটু অভিজ্ঞতা থাকা দরকার। কোনো বিশেষ গুণ বা গুণসম্পন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট বস্তু সমষ্টিকে বলি বর্গ। যেমন আম, পুস্তক। বর্গের ইংরেজিতে ক্লাস। আর দল, বর্গ ও দল দুইই হলো সমূহবাচক পদ, তবে বর্গ হলো সমষ্টি বা সমগ্রভাবে সমূহ, আর দল হলো সমষ্টির অংশ বিশেষ। যেমন আমি যদি বলি ক্লাস 8, এটা হলো বর্গ। আবার যদি 8-এর এ, বি, সি, ডি এইভাবে ভাগ করি তখন সেগুলো হলো দল। তাহলে দলটা কি হচ্ছে? বর্গের মধ্যে অন্তর্ভুক্ত থাকছে। এরপর আছে যেমন জাতি আর উপজাতি। জাতি কি আর উপজাতি কি? অর্থাৎ জিনিয়াস আর স্পেসিস, এই দুটো ওয়ার্ড আমাদের বারবার চলে আসে, যে জাতি বলতে কি বোঝায় আর উপজাতি বলতে কি বোঝায়। দুটি জাতিবাচক পদ যখন পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, একটির অর্থ অপরটির অর্থের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তখন ব্যাপক অর্থযুক্ত পদটিকে জাতি বা জিনিয়াস বলে। আর প্রজাতি বা উপজাতি হলো ওই জাতিকে আবার নির্দিষ্ট সম্পর্ক অনুযায়ী নির্দিষ্ট দলে ভাগ করা হয়, তখন ওই পদটিকে প্রজাতি বলে। যেমন
পশু ও বাঘ, এখানে জাতি হলো পশু, আবার উপজাতি হলো বাঘ। এইভাবে আমরা জিনিয়াস আর স্পেসিস আলোচনা করেছি। আমরা এরপর সারি ও শৃঙ্খল অর্থাৎ এরে ও চেন এই সম্বন্ধে বলবো। তো সারি বলছে সমপর্যায়ের বর্গসমূহকে বলা হয় বর্গ পংক্তি বা শুধু পংক্তি। যেমন একটি বিভেদক প্রয়োগে কোনো বর্গ বা জাতি থেকে বিভক্ত প্রবর্গ বা প্রজাতি সমূহ। যেমন আমরা বস্ত্রকে ভাগ করতে পারি সুতি বস্ত্র, রেশম বস্ত্র, পশম বস্ত্র। তাহলে এখানে একটা বিভেদক দিয়ে আমরা বস্ত্রকে ভাগ করছি, তাই একে বলা হয় এরে অফ ক্লাসেস বা কোঅর্ডিনেট ক্লাসেস। কোঅর্ডিনেট ক্লাসেস। এরপরে বলছে যে শৃঙ্খল চেন, যে বর্গসমূহ একে অন্যের অধস্তন সম্পর্কে আবদ্ধ হয় সেই বর্গসমূহকে বলা হয় বর্গ শৃঙ্খল বা চেন। যেমন আমরা বলতে পারি বস্ত্র সুতি বস্ত্র, কালো প্রস্তুত সুতি বস্ত্র, আবার কালো প্রস্তুত সূক্ষ্ম সুতি বস্ত্র। তাহলে এগুলোকে বলা হচ্ছে চেন। এরপর আমরা পড়ব পঞ্চবিধেয়ক অর্থাৎ 5 পিরিয়ডিক্যালস। এখানে বস্তুর গুণ বা বৈশিষ্ট্য বা বিবিধ ধরনের লক্ষণের ভিত্তিতে বিভাজন প্রক্রিয়াকে বা শ্রেণীবদ্ধ করাকে বিধেয়ক বলে। এই বিধেয়ক 5 প্রকার বলে একে পঞ্চবিধেয়ক বলে। এই পঞ্চবিধেয়কগুলো কি কি? জাতি, প্রজাতি, লক্ষণ, উপলক্ষণ আর অবান্তর লক্ষণ। এই 5টাকে একসাথে বলা হয় পঞ্চবিধেয়ক। যদিও অ্যারিস্টটল তিনি এই বলেছেন যে এই যে পঞ্চবিধেয়কের তিনি অ্যারিস্টটলের প্রথম গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিনি প্রথম প্রবক্তা। তিনি বলেছেন সংজ্ঞা, জাতি, লক্ষণ, উপলক্ষণ আর অবান্তর লক্ষণ, এইভাবে তিনি নাম করেছেন। কিন্তু আমাদের পঞ্চবিধেয়ক বললে এই 5টা সম্বন্ধে বলতে হবে যে পঞ্চবিধেয়ক কাকে বলে? জাতি, প্রজাতি, লক্ষণ, উপলক্ষণ আর অবান্তর লক্ষণ। তাহলে জাতি বলছে দুটি জাতিবাচক পদ এমনভাবে সম্পর্কযুক্ত যে একটি ব্যক্তার্থ অন্যটির ব্যক্তার্থের অন্তর্ভুক্ত হয়, তখন ব্যাপক অর্থের পদটিকে বলা হয় জাতি, জিনিয়াস, জাতি বলা হয়। যেটা আগে আমি পড়ালাম, এখানে পঞ্চবিধেয়কের আগে জাতিতে পড়িয়েছি, তাহলে সেটাকে জাতি বলা হয়। যেমন জন্তু, জন্তু থেকে স্তন্যপায়ী জন্তু, তাহলে এখানে জন্তু হলো জাতি, আবার স্তন্যপায়ী জন্তু হলো কি একটা প্রজাতি। এইভাবে স্তন্যপায়ী জন্তুর আবার কি, যেমন গরু একটা স্তন্যপায়ী জন্তু, তাহলে এখানে আবার স্তন্যপায়ী জন্তু হলো জাতি, আবার গরু হলো প্রজাতি। তাহলে এইভাবে জাতি এবং প্রজাতি সম্বন্ধে যে পঞ্চবিধেয়কের কথা বলেছেন। এবারে পরফিরির ওরফে রোমিয়ান বৃক্ষ আর অবরোহী ও আরোহী বর্গীকরণ। আমরা পরফিরি বৃক্ষ বলতে কি বুঝি? যে এখানে আমাদের পরফিরি গ্রিক দার্শনিক পরফিরি তার পঞ্চবিধেয়ক সম্পর্কে যে আলোচনা করেছেন, যেটাকে আমরা পরফিরি বৃক্ষ বলি, বা অনেক সময় আমরা একে কি বলি? রেমিয়ান বৃক্ষ। এই রেমিয়ান বৃক্ষ তিনি দেখেছেন বস্তু, বস্তু শরীরী, অশরীরী, আবার শরীরী কি জৈব, অজৈব, জৈব আবার কি ইন্দ্রিয় সচেতন, ইন্দ্রিয় অচেতন, ইন্দ্রিয় সচেতন আবার কি বুদ্ধিবৃত্তি সম্পন্ন, আবার বুদ্ধিবৃত্তিহীন, বুদ্ধিবৃত্তি সম্পন্ন কি মানুষ। এর মধ্যে আবার কি ভাগ আছে? যেমন সক্রেটিস, প্লেটো বা অন্যান্য ব্যক্তি, এইভাবে ভাগ আছে। যখন এইভাবে তিনি একটা বৃক্ষের কথা বলেছেন, যেটাকে আমরা রেমিয়ান বৃক্ষ বা পরফিরি বৃক্ষ বলেও পরিচিত। এর পরের প্রশ্ন, অবরোহী ও আরোহী বর্গীকরণ বলতে কি বোঝো? অবরোহী আর আরোহী, ডিডাকটিভ আর ইন্ডাকটিভ। অবরোহী পদ্ধতির বর্গীকরণ আর আরোহী বর্গীকরণ বলছে যে যখন আমরা বর্গীকরণের দুটো পদ্ধতি, একটা অবরোহী, দুই আরোহী।
অবরোহী পদ্ধতি হলো বিভাজন, বর্গীকরণ। এই পদ্ধতিতে আমরা জাতিভুক্ত বিভিন্ন প্রজাতিগুলিকে বিভক্ত করি বা শনাক্ত করি। সাধারণত বর্গীকরণ বলতে বিভাজন বা অবরোহী পদ্ধতির বর্গীকরণেই বোঝায়। ব্যবহারিক জগতে আমরা অবরোহী বর্গীকরণের আশ্রয় নিয়ে থাকি। আরোহী পদ্ধতি হলো অবরোহ পদ্ধতির বিপরীত। আমরা সবসময় বর্গীকরণ বলতে মূলত অবরোহীটাই বুঝি, কিন্তু অবরোহীর বিপরীত হচ্ছে আরোহী বর্গীকরণ। তাহলে আরোহী পদ্ধতি হলো অবরোহীর বিপরীত পদ্ধতি। এই পদ্ধতিতে বর্গীকরণ প্রজাতি থেকে জাতিতে ক্ষুদ্রতর বর্গ থেকে বৃহত্তর বর্গের উত্তরণকে বোঝায়। যেমন আমরা যদি বলি ফল, ফল থেকে আম, আমের থেকে ল্যাংড়া আম, তার থেকে কাশ্মীরি ল্যাংড়া আম। তাহলে এই যে ভাগটা এখানে হচ্ছে অবরোহী, ডিডাকটিভ, অর্থাৎ আমরা কি করছি, স্পেসিফিকের দিকে যাচ্ছি। আবার যখন আমরা এটাকে উল্টে দেব, অর্থাৎ কাশ্মীরি ল্যাংড়া আম, তার থেকে ল্যাংড়া আম, তার থেকে আম, তারপরে ফর্ম, তখন ইন্ডাকটিভ, অর্থাৎ এখানে আমরা স্পেসিফিক থেকে কি যাচ্ছি, বৃহত্তরের দিকে যাচ্ছি, বড়র দিকে যাচ্ছি, বৃহত্তর বর্গের দিকে। তখন তাহলে ক্ষুদ্রতর বর্গ থেকে আরোহী পদ্ধতির বর্গীকরণ হলো ক্ষুদ্রতর বর্গ থেকে বৃহত্তর বর্গে যাওয়া। আবার অবরোহী পদ্ধতির বর্গীকরণ হলো বৃহত্তর বর্গ থেকে ক্ষুদ্রতর বর্গে আসা। এই হলো আমাদের 9টা প্রশ্ন। যদিও ক্লাসিফিকেশনের যে ক্লাস, এটা খুব জটিল। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আমি এই ক্লাসিফিকেশন যখন গুগল মিটে করব, তখন খুব ভালো করে আবার আলোচনা করতে হবে। এখানে সিলেবাস একটা বৃহৎ, ক্লাসিফিকেশনের অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আলোচনা। আজকে জাস্ট আপনাদের কাছে আমি একটা আলোচনা করে রাখলাম। পরবর্তীতে গুগল মিটে যখন ক্লাস করব, এগুলোকে সঠিকভাবে আরও আলোচনা করব। আপনারা কাইন্ডলি এগুলো দেখে রাখুন। আর যারা গুগল মিটে ক্লাস করতে চান, তারা এই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। এই বলে আজকে শেষ করছি।